আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমে সংবাদ শিরোনাম। কর প্রদান পদ্ধতি দুর্নীতি, হয়রানিমুক্ত ও সহজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আরও বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন্ড সিস্টেম চালু। এর মাধ্যমে মহাসড়কে অব্যবস্থাপনা ও চাঁদাবাজি বন্ধ হবে, আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 34 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র। আইআরজিসির সঙ্গে গোপন যোগাযোগের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের, প্রত্যাখ্যান তেহরানের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য কেবল বেশি সংখ্যক কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। আজ ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত রাজস্ব সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয়ের পরিবর্তে বিশ্বাস করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আরও সমৃদ্ধ, বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামসুল আলম। দেশের রাজস্ব আদায় বৃদ্ধি, কর বিষয়ে জনসচেতনতা তৈরি এবং আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আয়োজন রাজস্ব সম্মেলন 2026। মঙ্গলবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজন করে এই সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ জাতীয় রাজস্ব বোর্ডকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই এই আস্থা অর্জন সম্ভব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত করদাতাদের সম্মানিত করার পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে হবে। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরও শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হল, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন, তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি, দুর্নীতি, হয়রানিমুক্ত ও সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কাছে মনে হয়, একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন, সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জুম প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব ও এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলন উপলক্ষে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শামসুল আলম, বিটিভি নিউজ। দায়িত্ব নেয়ার ১৮০ দিনে সরকারের কার্যক্রম ও উন্নয়ন নিয়ে চলছে নানান আলোচনা। দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানান মতামত। নাগরিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, বন্দর, কর্মসংস্থান ও দ্রব্যমূল্য কোন ক্ষেত্রে কতটা পরিবর্তন দেখছেন চট্টগ্রামবাসী? আয়মনিমার প্রতিবেদন। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন। এই সময়ে উন্নয়ন ও জনসেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রভাব নিয়ে হিসাব নিকাশ করছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। সমুদ্র বন্দর, শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের কারণে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নগরের। তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বড় একটি অংশের প্রভাব পড়ে চট্টগ্রামের মানুষের জীবনযাত্রাতেও। সরকার গঠন হয়েছে ১৮০ দিনের মাথায় এসে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি হকারি ব্যবসা করার জন্য সরকারেরও আমাদের পক্ষে সাপোর্ট আছে। স্থানীয় সরকারের সহযোগিতা পাইতেছে। বেকারত্ব দূর করার জন্য একটা পদক্ষেপ নিছে। আর প্রতি ঘরে ঘরে এই মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। ফ্যামিলি কার্ড দেওয়ার এটাও একটা ভালো উদ্যোগ। আমরা চাই যে ঘরে ঘরে সবারকে একটা চাকরির ব্যবস্থা যেন প্রতি ঘরে ঘরে যেন একজন করে থাকে। নগরীর যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংস্কার, জলবদ্ধতা নিরসন, বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা এইসব বিষয়ে সরকারের পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। এছাড়া দীর্ঘমেয়াদী সুফল নিয়ে রয়েছে প্রত্যাশাও। বর্ষাকালে যেই রাস্তাগুলো যেগুলো নষ্ট হয়েছে তার মেরামতের জন্য খুব চেষ্টা করে যেতেছে। যে আমাদের সিটি কর্পোরেশন যথেষ্ট পরিমাণ কাজ করে আসতেছে, যে যাতে আমাদের পানিগুলো জলবদ্ধতা যাতে সৃষ্টি না হয়। জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের কৃষকরা এখানে কাজ করতে পারতেছে না, এলাকায় যাওয়া আসা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো অনেকটা আমার মনে হয় প্রায় ৭০ কাজ প্রায় সম্পূর্ণ দিক দিকে। এখন নতুন সরকার আসানোর পর থেকে আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। যেরকম ভাঙাচোরা ছিল, মনে করেন এই জায়গাতে পানি আসতো, ময়লা জমে থাকতো, এখন তো এগুলো নেই, পায় পরিষ্কার আছে, পানি ওঠে না, এখন ভালো আছে আল্লাহর রহমতে। অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেশি। তাদের মতে উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমানো সরকারের বড় চ্যালেঞ্জ। সরকারেরও মনে করেন অনেক দিন সময় লাগবে এটা রাষ্ট্র গুছাইতে। সে দাবি হইল যে আমরা গরিব অসহায় যারা আছি, দিনমজুর যারা আছি, এরা যেন একটু সব কিছু ন্যায্য মূল্যে খাইতে পারি, এই দিকে থেকে সে লক্ষ্য রাখবে। এখন মোটামুটি অনেকটাই ভালো। আগে তো আর একটু খারাপ ছিল, এখন আর একটু ভালো হয়েছে। আশা তো করি সামনের দিকে আরও ভালো হবে। আর বর্তমান সরকারের কাছে একটুকুই চাওয়ার যে উনি যাতে আমাদের মন মানসিকতা ভালো রাখে, কাজে কর্মে সর্বদিকে ভালো থাকে, এটুকুই আমাদের আশা ওনার কাছে। এখন যে সরকার যেটা সবথেকে গুড যেটা করতে আছে, এই যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই দিক দিয়ে সবার আগে বাংলাদেশ, এদিক দিয়ে শিক্ষাদের সবথেকে বেশি ফোকাস করতে, এই দিক দিয়ে সবথেকে প্লাস পয়েন্ট করতে আছে। সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে চট্টগ্রামবাসীর মূল্যায়নে যেমন এসেছে ইতিবাচক পরিবর্তনের কথা, তেমনি উঠে এসেছে আরও দ্রুত ও দৃশ্যমান উন্নয়নের দাবি। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। সরকারের ৬ মাসের পথচলায় সামাজিক সুরক্ষায় নেয়া উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড।
দেশের অতি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারী সদস্যদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শুরু হয় এই কর্মসূচি। ফ্যামিলি কার্ড যেন এখন পরিবারের নারী সদস্যদের আত্মনির্ভরশীলতার প্রতীক। শামসুজ্জাহান বিরুর প্রতিবেদন। অভাবের সংসারে একসময় প্রতিটি দিনই ছিল অনিশ্চয়তার। কখনো ফসলের ক্ষতি, কখনো নিত্যপণ্যের বাড়তি দাম। সেই বাস্তবতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সরকারের বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রান্তিক মানুষের জীবনে এনে দিয়েছে স্বস্তি। কৃষক কার্ড কৃষকের কাছে হয়ে উঠেছে আশার ঠিকানা। কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কার্ডটি পেয়ে আমরা সকলেই খুব গর্বিত এবং আনন্দিত। আমার স্বামী অসুস্থ, এই ক্ষেত খামার আমি দেখাশোনা করি, আমার নামে কৃষিকাজটা হয়েছে। এখন লাভ হবে, মানে জমিনে ফসল হবে, আমরা আবাদ করব, দেখাশোনা করব। শুধু কৃষক নন, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাচ্ছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। একটি পরিবারের কাছে এই সহায়তা হয়তো খুব বড় কোনো অঙ্ক নয়, কিন্তু মাস শেষে যখন হাতে আসে সেই অর্থ, তখন সেটি হয়ে ওঠে একবেলা ভালো খাবারের নিশ্চয়তা, সন্তানের পড়াশোনার খরচ কিংবা অসুস্থ মায়ের ওষুধ কেনার ভরসা। মেয়েদের হাতে তার টাকাটা তুলে দিছে, কারণ ছেলেরা ছেলের মতন চলতে চায়, মেয়েরা তো অনেক সময় স্বামীদের কাছে চাইলেও পায় না। বিষয়টা এর জন্য আর কি আমরা মেয়েরা খুশি। আমার জীবন আমি কিছু পাই নাই, আমি টাকাটা পাইয়া ফ্যামিলি কার্ডটা পাইয়া অনেক খুশি। আমার স্বামী কাজ করতে পারে না, নিজে এখনো কর্ম করে খাই। এটা 2,500 টাকা না, 2.5 লক্ষ টাকা পাইছি আমি। আমার কাছে 2.5 লক্ষ টাকা। আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। জীবনের লড়াই হয়তো থেমে নেই, তবুও পাশে থাকার এই উদ্যোগে বদলাচ্ছে প্রান্তিক মানুষের গল্প। আজকের স্বস্তি থেকে আগামী দিনের স্বপ্ন, আর সেই স্বপ্নই খুঁজে পাওয়া যায় একটি সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশা। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। সকালে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ আবান, ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণ ও দলের আস্থা পূরণের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যবৃন্দ। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে আমরা পালন করব। এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে একটা নতুন সুযোগ আমাকে দেওয়া হয়েছে, যে সুযোগ আমি জনগণের যেন আরও অধিক খেদমত করতে পারি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটো ফাইন সিস্টেম। প্রায় 250 কিলোমিটার মহাসড়ক জুড়ে বসানো হয়েছে 1427টি ক্যামেরা। ওভার স্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে হবে মামলা। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা মহাসড়কে দীর্ঘদিনের অব্যবস্থাপনা কমানোর পাশাপাশি পরিবহন খাতে চাঁদাবাজির মতো অপরাধ লাঘবেও ভূমিকা রাখবে। এই মহাসড়কে 490টি পিলারে ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে সেই লক্ষ্য পূরণে কাজ করছে সরকার। বিকেলে চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বিষয়ক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার বানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মিড ডে মিল নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। টার্গেট হলো যে শিক্ষাঙ্গনে বা শিক্ষাঙ্গনের বাইরে যেন কোনো শিশু না থাকে। 0% আউট অফ স্কুল। কোনো শিক্ষার্থী মানে শিক্ষার্থীর বয়সী 4 থেকে 10 বা 5 থেকে 10 মানে প্রি প্রাইমারি থেকে প্রাইমারি শেষ পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত কোনো এই বয়সী শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে। 0%। এটা হলো আমাদের সরকারের টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট। এটা করার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি সামনে নিয়ে এসেছি। আমাদের পাইলট কর্মসূচি স্কুল ফিডিং, যেটা আগামীতে যে আমরা নাম বদল করে করব মিড ডে মিল। এই স্কুল ফিডিংটা কেন করা হয়েছে? গার্ডিয়ানদের উৎসাহিত করা যেন স্কুলে শিশুরা আসে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল আমিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগের শাসনামলে জেআইসিতে গুম করে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ চলে। সকালে ট্রাইব্যুনাল 1-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় আজ সাক্ষ্য দেন গুমের শিকার নুরি আলম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ পলাতক 34 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন 20 আগস্ট নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল। মামলায় আজ সাক্ষ্য দেন আহত জুলাই যোদ্ধা সম্রাট হোসেন। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বরিশালে ক্রস ফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল 2। আজ এই মামলায় সাক্ষ্য দেন পুলিশের এএসআই মাহাদি হাসান। অন্যদিকে জুলাই আগস্টে ঢাকার যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর দুদেশের কূটনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। সোমবার মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতার মেয়াদ আর বাড়াতে আগ্রহী নয়। একই সঙ্গে তেহরানকে আত্মসমর্পণে সাদা পতাকা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না। উল্টো ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন সরাসরি ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন কোনো প্রতিনিধি দলের সঙ্গে এমন কোনো আলোচনা বা যোগাযোগ হয়নি। এদিকে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ায় কূটনৈতিক কৌশলে বড় পরিবর্তনের আভাস দিয়েছে তেহরান। অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সমঝোতার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক এবং কঠোর নীতি গ্রহণ করতে পারেন। মেয়াদোত্তীর্ণ চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে আরও অস্থির ও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশু ও নারীসহ ১৩ জন নিহত হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের হামলায় সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৩ জন। অপর এক হামলায় আস্তার খান অঞ্চলে একজন নারী নিহত হন। এদিকে রাশিয়ার পাল্টা ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলে ২ জন ও দনেক্স অঞ্চলে ২ জন নিহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পুরো মাত্রার হামলায় এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১/৫ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ৯ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আজ জিয়ারাত, হারনাই ও সোরাব জেলায় অপারেশন রাদ ওল ফিতনা ৩-এর আওতায় এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। জিয়ারাত ও হারনাইয়ের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে বড় ধরনের একটি অভিযান চালানো হয়। এই সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি আস্তানায় ঘিরে ফেলে। অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের আস্তানাটিও ধ্বংস করা হয়। অন্যদিকে সোরাব জেলার হাজিকা গ্রামে পৃথক অভিযানে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। দাসত, কাতাই ও হাজিকা এলাকায় সন্ত্রাসীদের চলাচল শনাক্ত করার পর অভিযান চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে গোলাবারুদ, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, ওয়াকি-টকি, একটি মোটর সাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আবারও দেশের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্লিকে ছড়িয়ে পড়ে হাজারো তথ্য, কিন্তু তার ভিড়ে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে ওঠে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনই একটি বিভ্রান্তিকর তথ্য নিয়ে অনুসন্ধান চালিয়েছে রিউমার স্ক্যানার। সীমা শারমিনের প্রতিবেদন। ভিপি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাদিক কায়েম। এমন একটি গুজব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডাকসুর সহসভাপতির এই ছবিটিকে পুঁজি করে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এই দাবি। অনেকেই বিশ্বাসও করে নেন তরুণ এই ছাত্রনেতা বুঝি এবার শিক্ষকতার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। তাদের নিবিড় অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। অনুসন্ধানে দেখা যায়, সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল কিংবা প্রমাণ নেই। বিষয়টি নিয়ে না আছে কোনো আনুষ্ঠানিক ঘোষণা, না আছে গণমাধ্যমে কোনো সংবাদ। এমনকি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এই সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষক তালিকাতেও সাদিক কায়েমের নামের দেখা মেলেনি। অর্থাৎ প্রচারিত দাবিটির সাথে বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই কথাটি নিছক ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। একটি অসত্য তথ্য কিভাবে মুহূর্তে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে, সাদিক কায়েমকে নিয়ে ছড়ানো এই গুজব তারই উদাহরণ। তাই যে কোনো তথ্য গ্রহণ কিংবা প্রচারের আগে তার সত্যতা যাচাই করাটাই হোক সবার অঙ্গীকার। সীমা শারমিন, বিটিভি নিউজ। ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণ সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ফেনী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এবার শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,513.40, যা গতকালের চেয়ে শতকরা 0.70 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,878.54, যা গতকালের চেয়ে শতকরা 0.66 কম। আজ 235টি কোম্পানির 1,20,37,784টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 73,22,99,000 টাকারও বেশি। এর মধ্যে 71টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 134টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাগড়াবাদ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 31 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 20 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 41 মিনিটে, জোয়ার বেলা 11টা 14 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 50 মিনিটে এবং জোয়ার রাত 11টা 28 মিনিটে।